চলো স্টার্ট করছি, জানি না ওরা আসবে কিনা। চলো আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে আমাদের ডিসি মোটর আর হচ্ছে ট্রান্সফরমার, এই দুটোর বেসিকটা। ওকে, ওকে স্যার। হ্যাঁ। দেখো, ফার্স্ট আমি তোমাকে একটু বলে নিই যে অ্যাকচুয়ালি মেশিন কি, হোয়াট ইজ মেশিন। মেশিন আমরা কাকে বলবো? যেখানে আমরা একটা ইনপুট দেব এবং সেখান থেকে একটা আমরা আউটপুট পাবো। ওকে, সো অ্যাজ লাইক আমরা বলতে পারি যে জিনিসটা আমাদের কাজকে সহজ করে দেয়, তাই না? 3 ইডিয়টসে দেখেছিলাম। সো এই হচ্ছে ব্যাপার। তো আমরা কি করব, ডিসি মোটর বা ট্রান্সফরমার যখন পড়ব তখন কি হচ্ছে, এখানে আমরা কি দিচ্ছি, ইলেকট্রিক্যাল ইনপুট দিচ্ছি, আর আউটপুটে মোটর কি দিচ্ছে, মেকানিক্যাল আউটপুট। ট্রান্সফরমার কি দিচ্ছে, ইলেকট্রিক্যাল আউটপুটই দিচ্ছে তোমাকে। সেটা কি হচ্ছে দেখো। সো অ্যাট ফার্স্ট অ্যাকচুয়ালি আমাদের এই মেশিন সাবজেক্টটাকে, ইলেকট্রিক্যালে যে মেশিন আছে, ইলেকট্রিক্যাল মেশিনে মেন আমাদের পার্ট হচ্ছে চারটে। ট্রান্সফরমার, এর মধ্যে দুটো টাইপ আছে, একটা হচ্ছে সিঙ্গেল ফেজ আর একটা হচ্ছে 3 ফেজ। সেকেন্ড হচ্ছে ডিসি মোটর। তো আই থিঙ্ক এসি ডিসি তফাৎটা আমি বলেছিলাম তোমাদেরকে, এসি আর ডিসির পার্থক্যটা, তাই না? তো এসি ডিসি, এখানে এসি মোটর বলতে ঠিক মোটর নয়, ব্যাপারটা হচ্ছে মেশিন। এসি, এসি মেশিন আর ডিসি মেশিন। এই মেশিনের মধ্যেই আমাদের কি আসছে, মোটর আর ট্রান্সফরমার, সরি মোটর আর জেনারেটর। ওকে, আর এই দুটো হচ্ছে আমাদের মেনলি, একটা হচ্ছে এসি মেশিন, এসি মেশিনের আবার দুটো, একটা হচ্ছে ইন্ডাকশন মোটর, সরি ইন্ডাকশন মেশিন, আর একটা হচ্ছে সিঙ্ক্রোনাস মেশিন। ওকে, এই ইন্ডাকশন মেশিন আবার দুটো ভাগ, কিছুই না, জাস্ট কি মোটর জেনারেটর। তার মানে ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন জেনারেটর, ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন জেনারেটর, সিঙ্ক্রোনাস মোটর, সিঙ্ক্রোনাস জেনারেটর, এটাকে অল্টারনেটরও বলা হয়। এবার দেখো, এই চারটে টপিক্সের ওপরে অ্যাকচুয়ালি আমাদের পুরো ইলেকট্রিক্যাল মেশিনটা দাঁড়িয়ে আছে।
তো তোমাদের সিলেবাসে কি আছে দেখো আমি বলছি। এখান থেকে তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ স্টোরেজ সেল। স্টোরেজ সেলটা নেক্সট দিন বলবো। ডিসি মোটরস, ট্রান্সফরমার, এসি জেনারেটর অ্যান্ড মোটরস, নো ডিডাকশন অ্যান্ড প্রবলেম। তার মানে কোনো এটার কোনো ডেরিভেশন বা এর থেকে কোনো রকম প্রবলেম করার দরকার নেই। শুধু আমাদেরকে কি রাখতে হবে, প্রত্যেকটা মেশিন সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে। ক্লিয়ার? সো দেখো, ট্রান্সফরমার, ডিসি মেশিন আর এসি মেশিন। তাহলে এসি মেশিনকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা ইন্ডাকশন, একটা সিঙ্কোনাস। এই ইন্ডাকশন মোটর বা জেনারেটর এই দুজনের আবার দুটো ভাগ কেমন, একটা হচ্ছে সিঙ্গেল ফেস আর একটা থ্রি ফেস। এটা হচ্ছে সিঙ্গেল ফেস, এটা থ্রি ফেস। ঠিক আছে, সিঙ্কোনাস মোটরে আমরা সিঙ্গেল ফেস করি না, অনলি থ্রি ফেস। এই হচ্ছে ব্যাপার। এইবার আমাদেরকে জাস্ট এইটুকু জিনিসগুলো জানতে হবে যে কোথায় কোন মোটর ইউজ করি, কোন পারপাসে কোন মোটর, এখানে কার কয়টা সাপ্লাই আছে, এই জিনিসগুলো আমাদেরকে একটু জেনে নিতে হবে আজকের ক্লাসে। ঠিক আছে? তারপরে বাকিটা আমরা প্রবলেম যত করব তত বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি। এখান থেকে তো আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন আসবে, কোনো প্রবলেম আসবে না। এই কোশ্চেন থেকে কোনো প্রবলেম দেবে না, অনলি ফর থিওরিটিক্যাল কোশ্চেন। এটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক্যালের সব থেকে হার্ডেস্ট মানে চ্যাপ্টার বা হার্ডেস্ট সাবজেক্ট বলতে পারো। এবার দেখো, আমি স্টার্ট করছি ট্রান্সফরমার দিয়ে। জাস্ট বেসিক জিনিসগুলো আমরা আজকে বলবো। নজিবুর, আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে। দেখো, ট্রান্সফরমার কি, হোয়াট ইজ ট্রান্সফরমার? ট্রান্সফরমার হচ্ছে একটা স্ট্যাটিক ডিভাইস। তো এটা কি একটা স্ট্যাটিক ডিভাইস। এ কি করে, এ কি করে মনে রাখবে। তাহলে স্ট্যাটিক ডিভাইস, এটা কিন্তু একটা পয়েন্ট হয়ে গেল। তার মানে এটা রোটেট করে না, রোটেট করে না। ঠিক আছে, নেক্সট পয়েন্ট। এ কি করে, কি এ করে হচ্ছে এসি টু এসি কনভার্ট করে। এসি থেকে এসি কনভার্সন করে বা কনভার্ট করে। থার্ড পয়েন্ট, কি কনভার্ট করে, তোমাকে কিন্তু কোশ্চেনে দেবে যে ট্রান্সফরমার কি করে, পাওয়ার কনভার্ট করে এসি থেকে এসি, না ভোল্টেজ, না কারেন্ট, না ফ্রিকোয়েন্সি। কি বলবো আমরা, কেউ জানো? ট্রান্সফরমার ভোল্টেজ কনভার্ট করে, ভোল্টেজ কনভার্ট দ্য ভোল্টেজ ফ্রম লোয়ার টু হায়ার। Convert the voltage from lower to higher এটাকে আমরা কি বলবো, স্টেপ আপ, স্টেপ আপ ট্রান্সফরমার। আবার কি করে, কনভার্ট ভোল্টেজ ফ্রম হায়ার টু লোয়ার। তার মানে ট্রান্সফরমার কিন্তু অ্যাকচুয়ালি ভোল্টেজকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করে। ভুল করেও বলবে না পাওয়ার, তার মানে ভুল হয়ে গেল কিন্তু। স্টেপ ডাউন ট্রান্সফরমার। প্রত্যেকটা পয়েন্ট সবাই নোট করবে। এইবার দেখো, এইবার ট্রান্সফরমার স্ট্যাটিক ডিভাইস, এসি টু এসি কনভার্ট করে, ভোল্টেজকে কনভার্ট করে। এর দুটো পার্ট, একটা প্রাইমারি সাইড আর অ্যান্ড সেকেন্ডারি সাইড। ঠিক আছে, প্রাইমারি সাইড আর সেকেন্ডারি সাইডে তাহলে সেম কি, পাওয়ার সেম। পাওয়ার অফ
primary and secondary is same, frequency same, frequency of primary and secondary is same। তাহলে কি বললাম বোঝা গেল, পাওয়ার প্রাইমারি সেকেন্ডারিতে সেম থাকে, ফ্রিকোয়েন্সিও সেম থাকে। তো তাহলে ট্রান্সফরমার একটা ডিভাইস যেটা স্ট্যাটিক ডিভাইস, যেটা এসি থেকে এসি কনভার্ট করে এবং যার ফ্রিকোয়েন্সি সেম থাকে ফর প্রাইমারি সাইড অ্যান্ড সেকেন্ডারি সাইড, যার পাওয়ার সেম থাকে, বাট অ্যাকচুয়াল তাহলে কাজ কি করে, ভোল্টেজটাকে আপ করে বা ডাউন করে। তাহলে এইটুকু সবার ক্লিয়ার তো, কি করে অ্যাকচুয়ালি ট্রান্সফরমার, কিভাবে করে আসছি, কি করে বোঝা গেল। এবার দেখো, হ্যাঁ এইবার দেখো, এবার আমরা অ্যাকচুয়ালি কি করে ডিফাইন করি ট্রান্সফরমার কেমন দেখতে হয়। দেখো কিছু না, this is a primary side coil আর এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সাইড কয়েল। ঠিক আছে, কি হয় দেখো, তোমরা ইন্ডাকশন প্রসেস কি কেউ জানো? ইন্ডাকশন প্রসেস, সেলফ ইন্ডাকশন বা মিউচুয়াল ইন্ডাকশন, ঠিক আছে দেখো বুঝতে পারবে এখন। সো আমি এখানে একটা ভোল্টেজ সোর্স এঁকেছি যেটা ভুল, ট্রান্সফরমার অলওয়েজ এসিতে চলে, সেটা কেন? তাহলে আগে বলো, ফিক্সড পোল আর ভেরিয়েবল পোলের কনসেপ্টগুলো ক্লিয়ার আছে তো সবার? হ্যাঁ তোমার তো আছে, বাকি নজিবুর আর ইয়ে অর্ণব না স্যার নেই, একদম। না স্যার একটু বলে দিন। হ্যাঁ দেখো, this is a solenoid, okay? একটা সলিনয়েড ছেড়ে দাও, এটা ম্যাগনেটিক কোর ধরলাম আমি একটা। ম্যাগনেটিক কোর এর গায়ে যদি আমি একটা এর গায়ে আমি যদি একটা কন্ডাক্টরকে এভাবে জড়িয়ে দিই এবং এখানে যদি আমরা ডিসি সাপ্লাই দেই তাহলে কি হবে? তাহলে কি হবে? ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে। এক্স্যাক্টলি, তার মানে এখান থেকে কারেন্ট যখন ফ্লো করবে, কারেন্ট যখন ফ্লো করবে এখানে কি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে। এক্স্যাক্টলি। এবার অলওয়েজ রিমেম্বার যে এইখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হবে সেটা কোন দিকে হবে? এবার ম্যাগনেটিক ফিল্ড বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি ভালো করে বোঝো, নাম্বার অফ ম্যাগনেটিক লাইন্স ক্রিয়েট হবে এরকম। তো এই লাইন্সগুলোর তো একটা পার্টিকুলার ডাইরেকশন থাকবে, এই লাইন্সগুলোর একটা পার্টিকুলার ডাইরেকশন থাকবে, সেটা কোন দিকে হবে জানো? দেখো তোমার হাতে যে পেনটা আছে, পেনটাকে তুমি যদি এইভাবে নাও, দাঁড়াও আমি দেখছি, ক্যামেরাটা অন করছে। এটা বলেছিলেন আগে। বলেছি তো, ব্যাস তাই তো হয়ে গেল। হ্যাঁ স্যার এটা বলেছেন। ইয়েস, দিস ইজ আ ফিক্সড পোল, তার মানে কি আপওয়ার্ড ডাইরেকশনে কি যাবে মুজিবুর? ফ্লাক্স কি যাবে? আপওয়ার্ড ডাইরেকশনে যাবে না? এটা এস পোল, হ্যাঁ স্যার, এটা এন পোল। আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ডের দিকে ফ্লাক্সটা যাবে না, ইন এ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, হ্যাঁ ম্যাগনেটিক মেটেরিয়ালের ভেতরে এস পোল থেকে এন পোলের দিকে ফ্লাক্সটা যাবে। তার কারণ কি দেখো, তাও আমি একবার বলে দিই নজিবুর বুঝতে না পারলে।
দেখো, দেখো এটা আমার পেন আছে, ঠিক আছে? এই পেনটাকে আমি যদি রাইট হ্যান্ডটাকে এইভাবে ধরি, তাহলে নজিবুর থামটা কোন দিকে যাচ্ছে? থামটা আমার আপওয়ার্ড ডাইরেকশন যাচ্ছে তো। হ্যাঁ স্যার। তাহলে এই যে চারটে আঙ্গুল, এই চারটে আঙ্গুল হচ্ছে আমার কারেন্টের ডাইরেকশন। ইফ দিস ইজ আ কারেন্ট ডাইরেকশন, দেন দ্য ফ্লাক্স ডাইরেকশন ইজ আপওয়ার্ড। ওকে, তাহলে এবার বোঝো, এবার বোঝো এখানে, এখানে দেখো তোমার হাতের পেনটা নাও, পেনটাকে নিয়ে ডান হাতটাকে জড়িয়ে ধরো যেভাবে আমি ধরেছি, তাহলে বুঝতে পারবে দেখো ফ্লাক্সটা আপওয়ার্ড যাচ্ছে না। So this is a flux direction. Okay, this is a flux direction. এই যে ফ্লাক্স ডাইরেকশন, এটা কিসের ফ্লাক্স ডাইরেকশন? এই ম্যাগনেটিক পোলের ভেতরে, এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভেতরে ডাইরেকশন। সো ফ্লাক্স অলওয়েজ ইন এ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, আমি বারবার বলছি এখান থেকে কোশ্চেন হয়, ইন এ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ও, এর আগের দিন তো ম্যাগনেটিক সার্কিট আমি পড়িয়েছি, তাই না? হ্যাঁ স্যার। ওখানে তো বলেছি ইন এ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দ্য ফ্লাক্স উইল ফ্লো, the flux will flow from এস পোল থেকে এন পোল, এগুলো লিখিয়েও দিয়েছি আমি। তাহলে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভেতরে এস পোল থেকে এন পোল, তাহলে এই ডিসিটা, এটা যদি ডিসি হয়, এটা পজিটিভ আর নেগেটিভ হলে এর ডাইরেকশন দেখো কোনোদিনও চেঞ্জ হবে না, অল টাইম এই ডাইরেকশনই থাকবে। কারেন্ট অলওয়েজ পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লো করবে। আর যদি কারেন্টের ফ্লোর ডাইরেকশন এটাই থাকে, তাহলে ফ্লাক্সের ডাইরেকশন কিন্তু অলওয়েজ এস পোল থেকে এন পোলের দিকেই যাবে ইন এ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আর এয়ার মিডিয়ামে কি হয়? ফর এয়ার মিডিয়াম এন এন পোল থেকে এস পোলের দিকে যায়। ভেতরে যদি এয়ার থাকে, এই যে এখানে ছোট আমি এয়ার দিলাম, তাহলে এন পোল থেকে এস পোলের দিকে যাবে। তার মানে এই বাইরেটা এটা কি এন পোল থেকে এস পোলের দিকে, এইভাবে ফ্লাক্সটা ফ্লো করবে, ঠিক আছে? এইভাবে, এই যে এন পোল থেকে বেরিয়ে, এন পোল থেকে বেরিয়ে এইভাবে ফ্লো করছে। ক্লিয়ার তো? তো যদি আমরা ডিসি সাপ্লাই দেই, এটা কোনোদিনও এই পোলগুলো চেঞ্জ হবে না, দিস ইজ আ ফিক্সড পোল। আর যদি আমরা এখানে এসি সাপ্লাই দেই, এসি সাপ্লাই দিলে কি হবে বলো? এসি সাপ্লাই দিলে কি হবে? স্যার এটা চেঞ্জ হবে ডিরেকশন। স্যার ফ্লাক্স চেঞ্জ হবে। এক্স্যাক্টলি, তার মানে ফ্লাক্সের ডাইরেকশন চেঞ্জ হবে, দ্যাটস ওয়াই পোল চেঞ্জ হবে। এই পোল চেঞ্জ হওয়া, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কাজে লাগিয়েই কিন্তু আমাদের ট্রান্সফরমারটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে। তাহলে কিভাবে ওয়ার্ক করে আমরা দেখবো। দেখো, এই কয়েল মানেই কি আমরা বলতে পারি, এই কয়েল একটা, যে কোনো কয়েলের মধ্যে দিয়ে তুমি যখনই কারেন্ট ফ্লো করাবে, যখনই কারেন্ট ফ্লো করাবে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে অলওয়েজ। এটাই হচ্ছে একটা ইন্ডাক্টরের প্রপার্টি, একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে। ক্লিয়ার? তো ধরো এটা হচ্ছে আমাদের ভোল্টেজ সাপ্লাই ভি এস, এর মধ্যে দিয়ে কারেন্ট কি যাচ্ছে? আইএস, আইএস কারেন্ট যাচ্ছে। সো এটার মধ্যে দিয়ে যখন আইএস কারেন্ট যাবে, তাহলে এই ইন্ডাক্টরের কি প্রপার্টি? যখনই কারেন্ট যাবে এখান থেকে ফ্লাক্স ক্রিয়েট করবে। দিস ইজ আ প্রপার্টি অফ এ ইন্ডাক্টর। আমার মতে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এবার ভালো করে দেখো, ভালো করে দেখো, যখনই এখান থেকে ফ্লাক্স যাবে, এবার ওহমস ল কি বলেছে? ওহম, সরি, ফ্যারাডে ল কি বলেছে? ফ্যারাডে ল কারো মনে আছে? হ্যাঁ স্যার। একদম, দেখো বলে দিচ্ছি আমি, সময় নষ্ট করে লাভ নেই। ফার্স্ট হচ্ছে মনে রাখবে যে আগের দিন আমি ইয়েটা পড়ালাম না তোমাদের, ওই কি বলে, এখানে ফ্যারাডে লটা বলেছিলাম কি? হ্যাঁ স্যার। হ্যাঁ বলেছি হ্যাঁ কিন্তু। স্যার বলেছিলেন, একটা মুভ করবো আরেক। হ্যাঁ সব হ্যাঁ, লিখিয়েছিলেন স্যার। মনে রাখতে হবে। সবাইকে বলছি, দেখো দুটো জিনিস, ওয়ান ইজ কল কন্ডাক্টর অ্যান্ড অ্যানাদার ইজ কল্ড ফ্লাক্স। যদি ফ্লাক্সটা মুভ করে,
আর কন্ডাক্টরটা কনস্ট্যান্ট থাকে, তাহলে কি হবে? ফ্ল্যাক্স। ফ্লাক্সটা যদি মুভ করে, ইনডিউস ইএমএফ পাবো। হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে, ইনডিউস ইএমএফ পাবো। তাহলে এই ইএমএফটার নামটা কি? স্ট্যাটিক ইনডিউস ইএমএফ। তোমাদের কিন্তু থিওরি পোর্শন থেকেই কোশ্চেন আসবে, অতএব থিওরি পোর্শনটা মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ। স্ট্যাটিক ইনডিউস ইএমএফ। এবার আমাকে বলো, তাহলে এখানে আমরা কি পাবো? এখানে আমরা দিয়েছি এসি সাপ্লাই, এখানে দিয়েছি এসি সাপ্লাই, তাহলে এই ফ্লাক্সের ডাইরেকশনটা কি হবে? অল টাইম চেঞ্জ হতে থাকবে না এসি সাপ্লাই দিলে? হ্যাঁ স্যার। ফ্লাক্সের ডাইরেকশন যদি চেঞ্জ হয় তাহলে আমরা বলতে পারি তো যে এটা হচ্ছে মুভেবল ফ্লাক্স। হ্যাঁ বলতে পারি। যদি এটা মুভেবল ফ্লাক্স হয় তাহলে এই প্রথম কয়েলে কি হবে? ইনডিউস ইএমএফ তৈরি হবে না, E1, কারণ এই কন্ডাক্টরটা ফিক্সড, মানে এই কয়েলটা ফিক্সড আর ফ্লাক্সটা রোটেট করছে, তাহলে এখানে আমরা কি পাবো? ইনডিউস ইএমএফ পাবো তো। এই যে ইএমএফ, এই ইএমএফটাই অ্যাকচুয়ালি কি? ভোল্টেজ, নাথিং বাট এ ভোল্টেজ। কি বললাম বোঝা গেল? ইএমএফটাই কি? আমাদের ভোল্টেজ। ওকে, তাহলে এখানে যদি আমরা ভোল্টেজ পাই, এখানে আমরা কি পাচ্ছি? ভোল্টেজ। এইটাকে বলা হয় সেলফ ইনডিউস ইএমএফ। ও কারো সাহায্য ছাড়াই একা একাই হয়েছে। সেলফ ইনডিউস ইএমএফ। তাহলে সেলফ ইনডিউস ইএমএফ কাকে বলে বুঝতে পেরেছো সবাই, নাকি বোঝোনি? বলো। ওকে, এইটা যদি আমাদের সেলফ ইনডিউস ইএমএফ হয়, এবার বোঝো, এইখানে তো ভোল্টেজ তৈরি হলো, ঠিক আছে বুঝলাম। এইবার এই ফ্লাক্সটা কি করছে দেখো, সেকেন্ডারি কয়েলের সাথেও লিঙ্ক করছে না। এই কয়েলটাকে দেখো, আমরা কিন্তু ইলেকট্রিক্যালি লাগাইনি, মাঝে এয়ার মিডিয়াম আছে, এটা হচ্ছে আমাদের এয়ার মিডিয়াম। এবার এই যে ফ্লাক্সের এরিয়ার মধ্যে যদি আমরা আরেকটা কয়েলকে নিয়ে আসি, বলো কি হবে? এই ফ্লাক্সটা তো রোটেটিং ফ্লাক্স আর এই কয়েলটা তো ফিক্সড, তাহলে এখানে কি তৈরি হবে? বলো বলো। স্যার এটা রোটেট করবে? না, কেন? ফ্লাক্সটা রোটেট করছে, মানে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা চোখে দেখা যায় না সেটা রোটেট করছে। ফ্ল্যাক্স প্রডিউস হবে। ফ্লাক্স প্রডিউস হবে? ফ্লাক্স তো আছেই। অর্ণব তুমি বলো। না স্যার, ওখানে আবার ওখানে স্যার একটা ইএমএফ তৈরি হবে। হ্যাঁ নদীপুর, দেখো এখানে কি হচ্ছে? এই ফ্লাক্সটা রোটেট করছে, এখানে ঘুরছে, একবার এই ডাইরেকশনে, কিছুক্ষণ পর আবার উল্টো ডাইরেকশনে, আবার এই ক্লকওয়াইজ, আবার অ্যান্টি ক্লকওয়াইজ। তার কারণ কি? এখানে এসি দিয়েছো তো, এসি দিলে তো এখানে ফ্লাক্সটা তৈরি হবে। এই প্রথম প্রথম কয়েলটার অ্যাক্রস এই ফ্লাক্সটাই কি হবে? রোটেটিং ফ্লাক্স। তো এই ফ্লাক্সটাই আবার সেকেন্ড কয়েলটাকে লিঙ্ক করছে, মানে সেকেন্ড কয়েলটাকে কি করছে? বারবার কাট করছে। ডিউ টু দিস কাটিং এখানে কি হবে? ইএমএফ তৈরি হবে। কারণ ইএমএফ কি করে তৈরি হয়? আমাদের ফ্যারাডে কি বলে গেছে, কি করে তৈরি হয়? when the flux is movable or rotating flux and the conductor is constant, then the induced EMF is called static induced EMF। তার মানে যদি ফ্লাক্স মুভেবল হয় এবং কন্ডাক্টরটা স্থির থাকে, তাহলেও কিন্তু একটা ইএমএফ তৈরি হবে, যেই ইএমএফটাকে আমরা বলবো স্ট্যাটিক ইনডিউস ইএমএফ। তাহলে প্রথম কয়েলেও সেই প্রিন্সিপালে ইএমএফ তৈরি হলো। সেকেন্ড কয়েলটা দেখো, আমি তো কিছু করিনি, আমি শুধু কয়েলটাকে কি করেছি? ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এনে বসিয়ে দিয়েছি। আমি ওটাকে রোটেট করাচ্ছি না, কিচ্ছু করাচ্ছি না, বসিয়ে দিয়েছি। এবার যখন ওই ফ্লাক্সটা রোটেট করবে, ওই কন্ডাক্টরটাকে বারবার কাট করবে, কাটিং করলেই কি তৈরি হয়? ইএমএফ তৈরি হয়। বোঝা গেল কি কেন E2টা তৈরি হচ্ছে? এটাও ফ্যারাডে ল থেকেই হচ্ছে। বলো বলো মুজিবুর, বুঝতে পারলে? স্যার বুঝলাম স্যার। বুঝলে তো? দেখো এবার তুমি যে মিসকনসেপ্টটা তুমি বললে স্যার রোটেট করবে, প্রথমেই কি লিখেছি আমি? এটা কি ডিভাইস? স্ট্যাটিক। তার মানে
এখানে যেটা স্থির থাকে। হ্যাঁ, তার মানে ট্রান্সফরমারের কোনো পার্টি রোটেট করে না, এই যে রোটেটটাকে ক্রস করে দিয়েছি, ভালো করে বুঝবে, ঠিক আছে? ট্রান্সফরমারের কোনো পার্টি রোটেট করে না, পুরোটাই স্ট্যাটিক পার্ট, ক্লিয়ার? এইবার যে এই যে ই টুটা পেয়েছো, এই যে ই টু, এটাকে বলা হয় মিউচুয়াল ইনডিউস ইএমএফ। এটাকে আমরা কি বলবো? মিউচুয়াল ইনডিউস ইএমএফ। বোঝা গেল কি বললাম? তাহলে মিউচুয়াল ইনডিউস ইএমএফ কাকে বলে? যে ইনডিউস ইএমএফটা মিউচুয়ালি ক্রিয়েট হয়। ওকে একা একা ক্রিয়েট হলো, বলো? একা একা ক্রিয়েট হলো, ওকে আরেকজনের হেল্প নিতে হলো না। এই কয়েলটা, প্রাইমারি কয়েলটা যখন সেকেন্ডারি কয়েলকে ফ্লাক্স লিঙ্ক করালো, তখনই তো ইএমএফ তৈরি হলো। সো দিস ইজ কল্ড মিউচুয়াল ইনডিউস ইএমএফ। বলো, বুঝেছো? হ্যাঁ স্যার। এইটা হচ্ছে আমাদের লোড। তাহলে এই ইএমএফ মানে আমি এখনই কি বললাম? ইএমএফ মানে কি? ভোল্টেজ তো। তাহলে এই সেকেন্ড কয়েলে যদি ভোল্টেজ তৈরি হয়, ভোল্টেজের জন্য কারেন্ট ফ্লো করতে শুরু করবে না? হ্যাঁ স্যার। কারেন্ট ফ্লো করলে এই যে লোডের মধ্যে তুমি যে লাইটটা জ্বালাও, কি হবে? একটা লাইট জ্বালিয়ে দাও, মানে লাইট রেখে দাও কানেক্ট করে, কি হবে? লাইটটা জ্বলে উঠবে তো, বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে এখানে তুমি ভালো করে দেখো, এই যে কনসেপ্টটা, এখানে কি কোথাও তুমি দেখলে যে ইলেকট্রিক্যাল কানেকশন আছে দুটো দুটো পার্টের মধ্যে? রেড কালারের দুটো পার্টের মধ্যে কোথাও ইলেকট্রিক্যালি কানেকশন আছে, মানে তার দিয়ে কানেক্টেড করা আছে কি? না স্যার, ম্যাগনেটিক। একদম। তার মানে ট্রান্সফরমার পুরোপুরি কাজ করে ইন্ডাকশন প্রসেসের ওপর। বোঝা গেল কি? মিউচুয়াল ইন্ডাকশন প্রসেস। হ্যাঁ। তাহলে একটু বলো তো অ্যাকচুয়ালি কি করে ওয়ার্ক করে, জাস্ট এইটুকু বলো আমাকে, কি বুঝলে? প্রথম প্রথম থেকে বলো। বলো বলো, পারবে, আমি ভুলগুলো বলে দিচ্ছি তো, তুমি বলো না, চেষ্টা করো। প্রথমে কি করলাম আমরা? একটা প্রাইমারি কয়েলে ভোল্টেজ সাপ্লাই দিলাম, তাই তো? প্রথমে বলবে যে আমি একটা কয়েল নিয়েছি, সেই কয়েলটা কি? একটা কপারের কয়েল, একদম গোল 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 করে পেঁচিয়ে দিলে, এবার ওই কয়েলটার মধ্যে তুমি একটা ব্যাটারি দিয়ে একটা এসি সাপ্লাই দিয়েছো। ব্যাটারি দিলে হবে না, একটা এসি সাপ্লাই দিয়েছো। এবার যখনই তুমি ভোল্টেজ দেবে, তখনই ওই কয়েলটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। এবার যখনই কারেন্ট ফ্লো করবে, কয়েলের প্রপার্টি কি? ফ্লাক্স ক্রিয়েট করে। বোঝা গেল এইটুকু? যদি ফ্লাক্স ক্রিয়েট করে, এবার আমি কি করলাম? আমি বুদ্ধিমান লোক, আমি দেখলাম যে ফ্লাক্স ক্রিয়েট করলে আমাকে ফ্যারাডে বলে যে যদি এসি সাপ্লাই দিয়ে ফ্লাক্স ক্রিয়েট হয়, সেই ফ্লাক্সটা হচ্ছে রোটেটিং ইন নেচার। তার মানে সেই ফ্লাক্সটা অলওয়েজ রোটেট করবে এবং তার পোলগুলো অলওয়েজ চেঞ্জ হবে। যদি পোলগুলো অলওয়েজ চেঞ্জ হয়, তাহলে অ্যাডভান্টেজ কি? তাহলে অ্যাডভান্টেজ হচ্ছে সেই ফ্লাক্সটা সেই কয়েলটাকে কাট করবে এবং ওখানে ই1 তৈরি হবে। ই1 মানে ইনডিউস ইএমএফ তৈরি হবে। সেই ইনডিউস ইএমএফটার নামই হচ্ছে সেলফ ইনডিউস ইএমএফ। বোঝা গেল? এইবার এইবার আমি কি করলাম? আমি দেখছি যে আমার প্রাইমারি কয়েল থেকে অনেকটা জায়গা জুড়ে ফ্লাক্সটা কিন্তু এয়ার মিডিয়ামের মধ্যে দিয়েও ফ্লো করছে। এবার সেই এয়ার মিডিয়ামের মধ্যে যে ফ্লাক্সটা ফ্লো করছে, সেই ফ্লাক্সটাও কি? রোটেটিং ফ্লাক্স বা চেঞ্জ ইন ফ্লাক্স। এবার সেই যে চেঞ্জ ইন ফ্লাক্স, ওর মধ্যে যদি আমি অন্য আরেকটা কয়েলকে এনে রাখি, তাহলে কি হবে? সেখানেও ইনডিউস ইএমএফ তৈরি হবে তো, নাকি? হ্যাঁ স্যার। একদম। এবার যদি এখানে ইনডিউস ইএমএফ তৈরি হয়, এবার আমি যদি লোডের কয়েলটাকে ক্লোজ সার্কিট করে দিই, তাহলে ক্লোজ সার্কিট করলে কি কি ফ্লো করতে শুরু করবে ওই সার্কিটের মধ্যে দিয়ে? I2 ফ্লো করতে শুরু করবে না? কারেন্ট ফ্লো করতে। আর কারেন্ট ফ্লো করলেই লোড কি কাজ করতে শুরু করে দেবে? যে লোডটা তুমি লাগাবে সেই লোডটা কি কাজ করবে? তাহলে পুরো ব্যাপারটা আলটিমেট কিন্তু ইলেকট্রিক্যাল কানেকশন দিয়ে হয়নি, পুরোটা কি ম্যাগনেটিক্যালি কাপলড। So transformer is a device which are actually connected primary and secondary side with a magnetically coupled. Clear তো?
আমি খুব সংক্ষেপে বললাম, শুধু এই ওয়ার্কিং প্রিন্সিপালটাই 2 ঘন্টার ক্লাস হয়। আরো অনেক কিছু আছে এখানে, লেন্স ল আছে, আরো অনেক কিছু। তো আমাদের অত এখন জানার দরকার নেই। তো আমাদের জানতে হবে যতটুকু, আমি ততটুকুই বললাম। জাস্ট থিওরি পোর্শনটা ক্লিয়ার করতে হবে। এইবার যদি তোমাদের কেউ বলে, কোশ্চেন বলে যে ট্রান্সফরমার ডিসিতে কেন চলবে না, ডিসি দিলে কি হবে ট্রান্সফরমারে, বলো নজিবুর বলো। মানে স্যার যে ডিরেকশনটা আছে সেই ডিরেকশনটা তো স্থির থাকছে। স্থির থাকছে একদম। সে এবার স্থির থাকলে কি, হ্যাঁ, ভোল্টেজ প্রডিউস হবে না, মানে ইএমএফ প্রডিউস হবে না, মানে ফ্যারাডে, এক্স্যাক্টলি ফ্যারাডে ল আমাদের স্যাটিসফাই হবে না। ফ্যারাডে ল স্যাটিসফাই হতে গেলে যে কোনো একজনকে ঘুরতে হবে, হয় কন্ডাক্টর নয় ফ্লাক্স। এবার আমরা প্রথমেই বলে দিয়েছি ট্রান্সফরমার ইজ এ স্ট্যাটিক ডিভাইস, তার মানে ট্রান্সফরমারে কোনো ম্যাটেরিয়াল ঘোরাঘুরি করবে না, মানে মেকানিক্যাল কোনো জিনিস ঘুরবে না। তার মানে কাকে ঘোরাতে হবে, ফ্লাক্সকে। তাহলে ফ্লাক্সকে যদি ঘোরাতে হয় তাহলে আমাদের কি দরকার, অবশ্যই এসি সাপ্লাই। বোঝা গেল কি? তাহলে বলবে টু প্রডিউস আ ইনডিউস ইএমএফ উই নিড অনলি ফর এসি সাপ্লাই, because when I am applying AC supply in a primary site, then only produce the change in magnetic field, and due to this change in magnetic field the EMF will produce. So I think concept clear হয়েছে সবার। আমি অনেকগুলো কোশ্চেন তোমাদের শর্ট কোশ্চেন ধরা বলছি, দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ আমি একটু বাথরুম থেকে আসছি। চলো দেখো, তাহলে এখান থেকে কতগুলো কোশ্চেন হতে পারে, দেখো থিওরিটিক্যাল কোশ্চেন কি কি হতে পারে। ফার্স্ট হচ্ছে ট্রান্সফরমার ইজ আ স্ট্যাটিক অর রোটেটিং ডিভাইস, তাহলে আমরা বলবো ট্রান্সফরমার ইজ আ স্ট্যাটিক ডিভাইস। ট্রান্সফরমারে তোমাকে অপশন দিল যে কি কি ট্রান্সফরমারে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট থাকে ইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সাইড, তাহলে আমরা কি বলবো, ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট, পাওয়ার কনস্ট্যান্ট। ওকে, তাহলে চেঞ্জ হয় কি, ভোল্টেজ স্টেপ আপ আর স্টেপ ডাউন। বারবার বলছি এই কোশ্চেনটা কিন্তু সবাই ভুল করে, সবাই লিখে পাওয়ার, হ্যাঁ সবাই লিখে পাওয়ার। নেক্সট হচ্ছে আমরা ট্রান্সফরমারে কেন ডিসি সাপ্লাইটা দেই, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন দেয়। কেন আমরা ট্রান্সফরমারে ডিসি সাপ্লাই দেই, তাহলে বলো, মানে দেই, সরি, কেন আমরা ট্রান্সফরমারে এসি সাপ্লাই দিই, কেন? আর কাজ চেঞ্জ এসি সাপ্লাই থেকে হয়, ডিসিতে হয় না। এক্স্যাক্টলি, ঠিক আছে। এইবার আমি তোমাদের, কাজ চেঞ্জ না হলে তো কি হবে, ইএমএফ প্রডিউস হবে না, মানে ভোল্টেজ প্রডিউস হবে না, আর ভোল্টেজ প্রডিউস না হলে কারেন্ট ফ্লো করবে না, কারেন্ট ফ্লো না হলে আলটিমেট আমাদের কোনো লাভ নেই। এইবার আমাকে একটা কথা বলো, চলো এই কনসেপ্টটা একটু দেখি যে পাওয়ার, অ্যাকচুয়ালি পাওয়ারটা কি করে সেম থাকছে। দেখো এই হচ্ছে, এটা হচ্ছে প্রাইমারি সাইড আর এটা হচ্ছে সেকেন্ডারি সাইড। এখানকার পাওয়ার P1 আর সেকেন্ডারি সাইডের পাওয়ার P2 আমি লিখলাম। তাহলে পাওয়ার ইকুয়াল টু আমরা কি জানি, ভি ইন্টু আই, তাই তো। আবার তাহলে এটাকে V1 ইন্টু I1 বলছি, আবার সেকেন্ডারি পাওয়ারটাকে বলছি V2 ইন্টু I2। বোঝা গেল তো? এইবার এই দুটোকে আমরা ইকুয়াল বলছি। কি করে ইকুয়াল বলছি, দেখো আমরা বলছি পাওয়ার সবসময় ইকুয়াল থাকে, তাহলে স্যার ভোল্টেজ যদি চেঞ্জ হয় তাহলে স্যার পাওয়ারের সাথে তো ভোল্টেজের সম্পর্ক আছে, মানে তুমি এটা বলতেই পারো অর্ণব যে স্যার P ইকুয়ালস টু V1 ইন্টু I1, তাহলে স্যার ভোল্টেজ যদি চেঞ্জ হয় পাওয়ার তো স্যার অবভিয়াসলি চেঞ্জ হওয়া দরকার, তাই তো? তোমার কনসেপ্ট তো এটাই বলছে তোমাকে। হ্যাঁ। একদম নজিবুর, আমার কোশ্চেনটা তো ক্লিয়ার তোমার কাছে, কি বললাম? হ্যাঁ স্যার। তাহলে স্যার আপনি কেন বলছেন পাওয়ার সেম থাকে, দেখো আমরা যদি বলি P1 ইকুয়াল টু P2 ইকুয়াল টু ধরো 200 ওয়াট, এটা মেনে নিতে কোনো অসুবিধা নেই তো। এবার এই 200 ওয়াটটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো তো, 20 ইন্টু 10, 200 ইন্টু 1, তার মানে এটা কি V1, এটা I1,
এটা V2, এটা I2। তাহলে ট্রান্সফর্মার কি করছে, ভোল্টেজটাকে যখন বাড়িয়ে দিচ্ছে না, তখন অপোজিটে কারেন্টটাকে কমিয়ে দিচ্ছে, কিন্তু আলটিমেট দেখো মাল্টিপ্লিকেশন কিন্তু দুজনেরই 200, তাই 200 আসছে না মাল্টিপ্লিকেশন। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ট্রান্সফর্মার কি করে, যখন ভোল্টেজটাকে বাড়িয়ে দেয়, তার মানে তোমার বাড়িতে দেখো 200 ভোল্ট আসে, 200 ভোল্ট আসে, তো ট্রান্সফর্মার কি করে, তুমি যে রেটিং এর ট্রান্সফর্মার লাগাবে সেই রেটিং এর ট্রান্সফর্মার কিন্তু প্রাইমারি সেকেন্ডারি সাইডের পাওয়ার সেম, এই ভোল্টেজটাকে যখন চেঞ্জ করে তার সাথে কারেন্টটাকে কিন্তু কি করে দেয়, কমিয়ে দেয়। তার মানে আলটিমেট মাল্টিপ্লিকেশনটা কিন্তু সেম। দ্যাটস ওয়াই আমরা বলছি যে পাওয়ার ইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি বোথ আর সেম। কথাটা কি বোঝা গেছে সবার কাছে? কি করে আমরা বলতে পারি পাওয়ার সেম বা ভোল্টেজ আলাদা? ও কি টেকনিকে কাজ করছে বুঝলে? খুব সুন্দর কনসেপ্টে কাজ করছে। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, এবার এবার ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশন, এটা আমি ডিরাইভ করব না, 4.44, হ্যাঁ, এফ ফাই এম ইন্টু N1, তার মানে এটা ইএমএফ 1 মানে E1, E1 ইকুয়াল টু এটা E1, E1 ইকুয়াল টু 4.44 এফ ফাই এম ইন্টু N1, আর E2 ইকুয়ালস টু 4.44 এফ ফাই এম ইন্টু N2। তার মানে আমরা কি দেখলাম, দেখো ফ্রিকোয়েন্সি ইন বোথ কেস ইএমএফ, দুটো ইএমএফ এর জন্যই, মানে প্রাইমারি সাইডের ইএমএফ, সেকেন্ডারি সাইডের ইএমএফ ফ্রিকোয়েন্সি সেম আছে না, দেখো দুটোই আমি এম লিখেছি। ফ্লাক্সও সেম, তার মানে আমরা এখানে আবার একটা পয়েন্ট লিখবো, ট্রান্সফরমার ইজ আ কনস্ট্যান্ট ফ্লাক্স ডিভাইস। দেখো ফ্লাক্সও সেম। Transformer is a constant flux device. ওকে, তাহলে আলাদা কি, তাহলে এদের ইএমএফটা মানে ভোল্টেজটা কিসের উপর ডিপেন্ড করে, প্রাইমারি বা সেকেন্ডারি সাইড? এই N1টা হচ্ছে নাম্বার অফ টার্নস, এই এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা তো আজ সবাই জানো, এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর ফাই এমটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স, ম্যাক্স ফ্লাক্স, ফাই এমটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স। ওকে, তাহলে তোমরা আমাকে একটা কথা বলো, তাহলে আমরা কি দেখলাম, এই নাম্বার অফ টার্নস এর উপর কিন্তু ইএমএফটা ডিপেন্ড করছে, তো ইনডিউস ইএমএফটা। তাহলে আমরা কি এটা বলতে পারি ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু N1? যদি আমরা এটা বলতে পারি, একদম মাথায় ঢুকিয়ে নাও যে যত বেশি টার্ন হবে ট্রান্সফরমারের সেই কয়েলে ভোল্টেজ তত বেশি হবে। ঠিক বলেছি না ভুল বলেছি বলো? যত বেশি টার্নস হবে সেই কয়েলে তত বেশি ভোল্টেজ হবে, যত কম হবে টার্নস তত কম হবে ভোল্টেজ। তাহলে আমাকে বলো দেখি কি বুঝলে, আমি যদি স্টেপ আপ করতে চাই তাহলে আমি কোন দিকে কয়েলের টার্ন বেশি দেব? স্যার ভোল্টেজ প্রাইমারিতে স্যার দিতে হবে স্যার, হ্যাঁ বলো বলো। প্রাইমারিতে সেকেন্ডারিতে বেশি হবে মনে হয়। না না, একজন একজন করে বলো। নজিবুর বলো আগে, বলো কি বললে? প্রাইমারিতে টার্নটা একটু কম দিতে হবে। সেকেন্ডারিতে বেশি দিই। হ্যাঁ, এখানে যেখানে এই যে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক, তার মানে এখানে প্রাইমারিতে লেস দিতে হবে, লেস, কম, স্যার কম দিতে হবে। আর সেকেন্ডারিতে দিতে হবে মোর। তার মানে তুমি যদি স্টেপ আপ করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, সেকেন্ডারি সাইডে টার্ন সংখ্যা বাড়াতে হবে। তাহলে এই রিলেশনটা মনে থাকবে তো? আর যেখানে ভোল্টেজ বাড়বে, তাহলে যদি বলে যে তোমাকে কোশ্চেনটা ধরো ঘুরিয়ে দিল, যদি বলে যে সেকেন্ডারিতে কারেন্ট বাড়ানোর জন্য তোমাকে টার্নস কোথায় বেশি দিতে হবে, কি বলবে?
স্যার আরেকবার বলুন কোশ্চেনটা। সেকেন্ডারি সাইডে যদি আমরা কারেন্টটাকে বেশি করতে চাই তাহলে আমরা টার্মসটাকে কি করব সেকেন্ডারি সাইডে? বাড়াবো, কারণ না, কারেন্ট বাড়াতে গেলে এর উপর কি হচ্ছে দেখো, কয়েলটা এই দেখো যেখানে ভোল্টেজ বাড়ছে সেখানে কারেন্ট বেশি কমছে। EMF তৈরি হবে, বেশি তোমাকে কোশ্চেনে পাজল করবে, পাজল ভালো করে বোঝো। ইএমএফ এর সাথে নাম্বার অফ টার্মসের সরল সম্পর্ক, আর নাম্বার অফ টার্মসের সঙ্গে কারেন্টের হচ্ছে ব্যস্ত সম্পর্ক। বোঝা গেল কি? তাহলে এবার যেখানে কারেন্ট বেশি দরকার সেখানে টার্নস কম হবে, যেখানে ভোল্টেজ বেশি দরকার সেখানে টার্নস বেশি হবে। এম আই রাইট? এই তো এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো এই যে অর্ণব, দেখো আমরা বুঝতে পেরেছো তো? যেখানে দেখো আগে 10 অ্যাম্পিয়ার ছিল কারেন্ট প্রথমে, কিন্তু সেটা 200 ভোল্ট যখন হলো সেটাকে হয়ে গেল 1 অ্যাম্পিয়ার। তার মানে ভোল্টেজটাকে বাড়াচ্ছি কিভাবে আমরা? কারেন্টটাকে কমিয়ে। সেই রকমই ব্যাপার। তাহলে তোমাকে যদি পাজল করে কোশ্চেনে, পাজল হওয়ার কিছু নেই, তাহলে আমরা কিন্তু সেইভাবেই কোশ্চেনটাকে হ্যান্ডেল করব। সো ট্রান্সফরমারে মোর অর লেস বেসিক কিন্তু এতটুকুই। তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ট্রান্সফরমারের সাপ্লাই কয়টা লাগছে? সাপ্লাই একটা না দুটো? একটাই সাপ্লাই লাগছে। দেখবে মোটরে দুটো করে সাপ্লাই লাগবে। হ্যাঁ একটা সাপ্লাই। হ্যাঁ, তার মানে আমি এখানে সাপ্লাই দিচ্ছি, ইন্ডাকশন প্রসেসে প্রাইমারি সাইডটা আমার পেয়ে যাচ্ছে। এইবার তোমাকে বলতে পারে যে এয়ার কোর ট্রান্সফরমার কি পসিবল? এয়ার কোর ট্রান্সফরমার কি পসিবল? এয়ার কোর, কোর কথাটার মানে কি? যে কোর কথাটার মানে মনে রাখবে সব সময়, কোর, হোয়াট ইজ কোর? আমরা ইলেকট্রিক্যালে কোর বলতে এটাকেই বুঝবো যে ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে ফ্লাক্স ফ্লো করে। দিস ইজ কল ম্যাগনেটিক কোর অর এনি কোর। কোর মানেই যার মধ্যে দিয়ে ফ্লাক্স ফ্লো করে, ঠিক আছে? যার মধ্যে দিয়ে ফ্লাক্স ফ্লো করে। তাহলে এয়ারের মধ্যে দিয়ে ফ্লাক্স ফ্লো করে, তার মানে আমরা বলতে পারি যে এয়ার কোর ট্রান্সফরমার ইজ পসিবল। কিন্তু এয়ার কোর ট্রান্সফরমার যদি আমরা নেই, আমাদের প্রবলেমটা কি হবে? কি হবে অনিমেষ? প্রচুর সে লস হবে তো স্যার। হ্যাঁ, প্রচুর লস হবে। এয়ার কোর ট্রান্সফরমার নিলে লস কি হবে? প্রচুর হবে। তাহলে এই লসটা মানে ফ্লাক্সকে বাধা দেয় কোন কম্পোনেন্ট? ফ্লাক্সকে বাধা দেয় কে? বলো বলো অর্ণব, পড়িয়েছি লাস্ট ক্লাসে কিন্তু আমি। কারেন্টকে বাধা দেয় কে? স্যার রেজিস্ট্যান্স। হ্যাঁ, তাহলে ফ্লাক্সকে কি বাধা দেয়? ফ্লাক্সটা রিল্যাক্স। রিলাক্টেন্স। নজিবুর তুমি লাস্ট ক্লাসটা দেখো, এগুলো একদম হ্যাঁ একদম পই পই করে বলেছি, মানে একটা একটা করে সিঙ্গেল ওয়ার্ড কি করে আমরা ইকুয়েশন লিখবো, ইচ অ্যান্ড এভরিথিং। সো তার মানে আমরা বলতে পারি ফর এ ইয়ার দ্য রিলাক্টেন্স ইজ হাই। ইয়ারের কি হয়? রিলাক্টেন্স অনেক হাই হয়। ইয়ারের রিলাক্টেন্স অনেক হাই হয়। সো দ্যাটস ওয়াই কি হয়, এখানে ফ্লাক্স কম ফ্লো করে। আর ফ্লাক্স যদি কম ফ্লো করে তাহলে কি হবে? ফ্লাক্স কম ফ্লো করলে এফিসিয়েন্সি কমে যাবে। দ্য এফিসিয়েন্সি ইজ লেস। দ্যাটস ওয়াই আমরা কি ইউজ করি? একটা কোর নিয়ে নিই, একটা ম্যাগনেটিক কোর নিয়ে নিই আমরা। যে ম্যাগনেটিক কোরের গায়ে আমরা যদি এভাবে কয়েলকে জড়িয়ে দিই, দেখো কি হবে। আমরা যদি এভাবে কয়েলকে জড়িয়ে দিই তাহলে এই এই কোরের মধ্যে দিয়ে ফ্লাক্স ফ্লো করতে শুরু করবে। বোঝা গেল কি বললাম? দেখো যখনই এখান থেকে কারেন্ট ফ্লো করবে তাহলে আপওয়ার্ড ডাইরেকশনে ফ্লাক্স হবে তো, তাই না? এবার আপওয়ার্ড ডাইরেকশন ফ্লাক্স মানে ফ্লাক্সটা কোন দিক দিয়ে যাবে? আলটিমেট যদি একটা পাথ পেয়ে যায়, ক্লোজ পাথ, তাহলে এই ক্লোজ পাথ দিয়েই তো ফ্লো করবে, তাই না?
তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এইখানে এই লিকেজ ফ্লাক্সের পরিমাণটা অনেক কমে যাবে। এই যে এইভাবে যে আমাদের ফ্লাক্স গুলো নষ্ট হচ্ছিল বাইরের দিকে, এই লিকেজ ফ্লাক্সের পরিমাণটা কমে যাবে, বেশিরভাগ ফ্লাক্সটা এইটা দিয়ে ফ্লো করবে। তার কারণ হচ্ছে এখানে যে আমরা কোরটা নিয়েছি, ম্যাগনেটিক কোর, ওর রিলাক্টেন্স ইজ লেস। রিলাক্টেন্স লেস কিন্তু পারমিয়াবিলিটি ইজ হাই। তাহলে পারমিয়াবিলিটি কি বলো অন্য? দেখো খাতাটা বের করো আগের দিনের, পারমিয়াবিলিটি কি? ফ্ল্যাশ ফ্লো করতে সাহায্য করে। এক্স্যাক্টলি। তার মানে মিউ দিয়ে লেখা হয় এর পারমিয়াবিলিটি হাই। যার পারমিয়াবিলিটি যত ভালো, সে তত ফ্লাক্সকে ফ্লো ইজিলি করতে পারবে। তার মানে এই যে কোডটা আমি নিয়েছি, এই কোডের পারমিয়াবিলিটি হচ্ছে সব মানে অনেক ভালো পারমিয়াবিলিটি। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে বেশিরভাগ ফ্লাক্সই কিন্তু সেকেন্ডারি কয়েলের সাথে লিঙ্ক করবে এবং সেকেন্ডারি কয়েলে ইএমএফ প্রডিউস করবে E2, এবং তার জন্য এখান থেকে কারেন্ট ফ্লো হবে থ্রু দা লোড টার্মিনাল, যদি আমরা এখান থেকে সাপ্লাইটা দেখি। তাহলে কিছু না আমরা মাঝে, তাহলে তোমাদেরকে যদি বলি যে মাঝে এই কোডটা আমরা কেন ইউজ করি, এই কোডটা কি বলবে বলো, আনসারটা কি হবে? ওয়াই? করে দিলে তো ফ্লাক্সটা ভালোভাবে দিতে পারে, এক্স্যাক্টলি। ফ্লাক্স ফ্লোটা ভালো হবে। তার মানে এই কোরের কি রিলাক্টেন্সটা অনেক কম হবে, পারমিয়াবিলিটি হাই হবে। ওকে, লসেসটা কম হবে, এফিসিয়েন্সি ইজ অলসো ইনক্রিজ। ট্রান্সফরমারটা এফিসিয়েন্সি ইনক্রিজ হবে। তাহলে ট্রান্সফরমারের এফিসিয়েন্সি ম্যাক্সিমাম কত হতে পারে যদি লেখা থাকে, তোমরা লিখবে 95 থেকে 99%-এর মধ্যে। এবার যে অপশনটা দেয়া থাকবে সেটাতে টিক করতে হবে। তাহলে ট্রান্সফরমারের ইলেকট্রিক্যালের যত ইনস্ট্রুমেন্ট আছে সব থেকে বেশি এফিসিয়েন্ট ডিভাইস হচ্ছে ট্রান্সফরমার, যার এফিসিয়েন্সি নিয়ার অ্যাবাউট 95% to 99%। ক্লিয়ার? এইবার আরেকটা থিওরিটিক্যাল কোশ্চেন হতে পারে, যেটা হচ্ছে হোয়াট ইজ দ্য পারমিয়াবিলিটি অফ এ এয়ার। তাহলে এয়ারের পারমিয়াবিলিটি কত, কত বলো তো? এয়ারের পারমিয়াবিলিটিকে μ0 দিয়ে লেখা হয়, এর পারমিয়াবিলিটি হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7। কি বললাম, বোঝা গেল? তাহলে এয়ারের পারমিয়াবিলিটি কত? 4 পাই ইন্টু 10⁻⁻7। ক্লিয়ার সবার কাছে? এইবার এই পারমিয়াবিলিটিকে অ্যাকচুয়ালি এইভাবে লেখা হয়, দেখো, পারমিয়াবিলিটি মিউ ইকুয়ালস টু μ0 ইন্টু μr। এই μ0টা হচ্ছে আমাদের এয়ার পারমিয়াবিলিটি, এইসব তো বলেছিলেন। হ্যাঁ সবই বলেছি আমি। আর এটা হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি। তাহলে বলো তো যে এয়ারের রিলেটিভ পারমিয়াবিলিটি কত? এয়ারের রিলেটিভ পারমিয়াবিলিটি কত? দেখো আমরা লিখতে পারি কি যে মিউ আর ইকুয়ালস টু মিউ বাই μ0, এটা লেখা যায় বলো? এটা হচ্ছে অ্যাবসলিউট পারমিয়াবিলিটি। তাহলে এই অ্যাবসলিউট বাই μ0, এবার অ্যাবসলিউট মানে কি, যে কোনো মিডিয়াম, যেমন এখানে আমরা একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়েছি, এই ট্রান্সফরমার করে আমরা কি নিয়েছি, একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়েছি।
এই ম্যাটেরিয়ালটার পারমিয়াবিলিটিকে বলবো আমরা মিউ, এবং এর যে সামনে যে এয়ার মিডিয়াম আছে এটার এই এয়ার মিডিয়ামের পারমিয়াবিলিটিকে বলবো মিউ জিরো। তাহলে এইবার এয়ার মিডিয়ামের পারমিয়াবিলিটি আমরা জানি 4 পাই × 10⁻⁻⁷। এইবার তোমাকে বলা হলো শুধু এয়ারের রিলেটিভ পারমিয়াবিলিটি, তার মানে কি এয়ারের সাপেক্ষে এয়ার, তার মানে ফ্লাক্সটা যখন এয়ার মিডিয়াম দিয়ে ফ্লো করছে তখন তার রিলেটিভ পারমিয়াবিলিটি কত হবে। তার মানে এই যে এই মিউটা কোথা থেকে আসে, এই মিউটা আসে যে কোরটা আমরা ইউজ করছি, যে ম্যাগনেটিক কোর আমরা ইউজ করছি তার পারমিয়াবিলিটি এখানে আমরা লিখি। কিন্তু আমরা যদি ম্যাগনেটিক কোর ইউজ না করে শুধু এয়ার ইউজ করি তাহলে মিউ এর ভ্যালুও তো কি হবে 4 পাই × 10⁻⁷ হবে। আমার কথাটা কি ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, মানে ওখানে যে মাধ্যমটা থাকবে সেটাই দিতে হবে। হ্যাঁ, তার মানে ভালো করে বোঝো, রিলেটিভ পারমিয়াবিলিটি মানে এয়ারের সাপেক্ষে অন্য একটা মাধ্যমের পারমিয়াবিলিটি। কারণ তুমি ট্রান্সফরমারটাকে প্লেস করবে কোথায়, এয়ার মিডিয়ামে। তার মানে এয়ার মিডিয়াম দিয়েও কিছু পরিমাণ ফ্লাক্স কি যাতায়াত করবে। এবার আমরা তখন ওই জন্য কি করি, আমরা শুধু একটা মিডিয়ামের পার্টিকুলার একটা মিডিয়ামের পারমিয়াবিলিটি কোনোদিনও বলতে পারি না, আমরা সবসময় এয়ারের সাপেক্ষে বলি। তাহলে এবার যদি ওই মিডিয়ামটাই না থাকে তাহলে পুরোটাই যদি এয়ার করে দিই তাহলে এয়ারের সাপেক্ষে এয়ারের পারমিয়াবিলিটি কত হবে, এয়ারের সাপেক্ষে এয়ার, তাহলে কেটে গিয়ে 1। ক্লিয়ার হলো কি? তাহলে তোমাদেরকে যদি সিম্পলি এই কোশ্চেনটা করা হয় হোয়াট ইজ দ্য রিলেটিভ পারমিয়াবিলিটি অফ এ এয়ার, তাহলে লিখবো 0। আর হোয়াট ইজ দ্য পারমিয়াবিলিটি অফ এ এয়ার, তাহলে লিখবো 4 পাই × 10⁻⁷। কনসেপ্ট কি সবার কাছে ক্লিয়ার না হয়নি বলো? যে যেখানে বোঝনি বলো, এখানে ক্লিয়ার করো, নাহলে ভিডিও দেখতে হবে, আবার ভিডিওটা পাবে থাকতে হবে, আবার খুলতে হবে, দেখতে হবে জায়গাটা। বলো বলো, ঠিক আছে। ঠিক আছে তো? এইবার আরেকটা কনসেপ্ট একটু দিয়ে দিই, এখান থেকে তোমাদের শুধু থিওরি কোশ্চেন আসবে বলে আমি থিওরিগুলো করাচ্ছি। এই কোডটা অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি, এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়ালটার নাম হচ্ছে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কত ধরনের জানো কি? Magnetic material are three types. One is ferromagnetic, another is diamagnetic আর প্যারাম্যাগনেটিক। ঠিক আছে তো? এবার এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এবার যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয় ট্রান্সফরমারে সেটা হচ্ছে সিলিকন স্টিল। সবাই নোট ডাউন করছো তো ব্যাপারগুলো? বলো একদম। তাহলে আই থিঙ্ক তোমাদের ট্রান্সফরমার সম্বন্ধে একটা বেসিক ধারণা ক্লিয়ার হয়েছে। অ্যাকচুয়ালি জিনিসটা কি, তার এফিসিয়েন্সি কত, সেটা কি দিয়ে তৈরি হয়, কেন আমরা এয়ার ইউজ না করে কেন একটা কোর ইউজ করছি, কাকে মিউচুয়াল ইন্ডাকশন প্রসেস বলে, কাকে সেলফ ইন্ডাকশন প্রসেস বলে, কাকে পারমিয়াবিলিটি বলে, কাকে রিলাক্টেন্স বলে, এয়ারের পারমিয়াবিলিটি কত, রিলেটিভ পারমিয়াবিলিটি কত, এফিসিয়েন্সি অফ এ ট্রান্সফরমার কত হতে পারে, কেন আমরা ডিসি ইউজ করব না ইন এ ট্রান্সফরমার। বলো, সব কোশ্চেনের আনসার এখন জানো তো? যতগুলো কোশ্চেন করলাম। ওকে, বলছি যে বলো। ভোল্টেজের সাথে পাওয়ারের মধ্যে এই তো ভোল্টেজ ইকুয়ালস টু পাওয়ার পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ ইনটু কারেন্ট। ঠিক আছে? আচ্ছা, ধরুন আমি মানে একটা যদি লোড, হ্যাঁ, মানে পাখা থেকে কয়েল আছে, কয়েলের পরিমাণটা বাড়িয়ে দিই তাহলে কি পাখাটা বেশি করে ঘুরবে? না, সেটা ডিপেন্ড করছে পাখার কনস্ট্রাকশন, ওটা মোটর কিন্তু আলাদা ব্যাপার, এটা ট্রান্সফরমার। ঠিক আছে? আচ্ছা, এটা স্ট্যাটিক ডিভাইস, আমি বারবার বলছি। স্যার বাড়িতে যেটা স্টেবিলাইজার হয় ওটাও কি ট্রান্সফরমার বলা যাবে, যেটা ভোল্টেজ বাড়ানো হয়? স্টেবিলাইজার অ্যাকচুয়ালি কি ভোল্টেজ বাড়ায় বা কমায়? স্টেবল কথাটার মানে কি?
ওটা ভোল্টেজ ভোল্টেজটাকে স্প্লিট করে। ওটা অ্যাকচুয়ালি তুমি একটা ফিক্সড ভোল্টেজে ওটাকে স্টেবল রাখো। তার মানে তোমাকে তোমাকে কতগুলো আউটপুট দেয়া হয়েছে, ধরো একটা 200 পোর্ট, একটা 220 পোর্ট, মানে দেখবে স্টেবিলাইজারে অনেকগুলো স্টেপ থাকে, তাই তো? আমরা বাড়িতে লাগালে 220 করে রেখে দিলাম, ধরো এমন একটা ডিভাইস। তারপরে অন্য ধরো ল্যাপটপে লাগালে বা অন্য কিছুতে লাগালে তুমি 110 করে রেখে দিলে। এইবার এ কি করে, এই যে যে ভোল্টেজটাই তুমি ওকে রেখে দিলে এই ভোল্টেজটা ও অলওয়েজ ফিক্সড রাখবে। তার মানে ওর কাজ হচ্ছে ভোল্টেজটাকে স্টেবল রাখা। দ্যাটস ওয়াই ওর নাম হচ্ছে কি স্টেবিলাইজার। কথাটা বোঝা গেল? তার মানে এই আউটপুট গুলো প্রিডিফাইন আউটপুট, এগুলো ফিক্সড করা আছে, ভেরিয়েবল আউটপুট নয়। মানে তুমি চাইলে 201 করতে পারবে না, তুমি চাইলে মানে স্যার 221 করতে পারবে না। বলো। হ্যাঁ, বাড়িতে যখন স্যার ভোল্টেজ কম থাকে, যখন কানেকশন যখন পাঠিয়ে দেওয়া হয় বেড়ে যায়। কি বললাম একবার বলো, বুঝলাম না। বলছি স্যার যখন ভোল্টেজটা কম থাকে হ্যাঁ, তখন হ্যাঁ। ওইটাই করে নিয়ে গেলে তো অটোমেটিক ভোল্টেজটা রিসেট করে দিলে তো ভোল্টেজটা বেড়ে যায়। ভোল্টেজ কম থাকলে ভোল্টেজ বেড়ে যায় না, কনসেপ্টটা হ্যাঁ স্যার। বুঝতে হবে। দাঁড়া দাঁড়া, এখানে দেখো। আর ও বলছে যে ভোল্টেজ যখন কম থাকে বাড়িতে তখন আমরা তো হ্যাঁ, স্টেবিলাইজার মানে আপ করে ভোল্টেজটাকে ইনক্রিজ করি। তো ওইটাও বলছে তো ওইটা হয় কি? না, শোনো, মানে আমি আপ বলছি করে যে একটা fixed থাকে। আমরা ইনক্রিজ করি বলতে, দেখো তুমি যদি তোমার বাড়ির ভোল্টেজ স্টেবিলাইজারটা 220-তে রেখে দাও, ভোল্টেজ কমে যাক বেড়ে যাক, ও এই ভোল্টেজটা অল টাইম প্রোভাইড করে যাবে। কি বললাম বুঝলে? মানে মেন জায়গা থেকে এই ভোল্টেজটাই আসবে। হ্যাঁ। স্টেবিলাইজারটা দিয়ে শুধু আমরা একটা জায়গায় ফিক্স করে রাখবো। এইবার ইন কেস কোনো কারণে হাই ভোল্টেজ আসলো, ধরো হাই ভোল্টেজ চলে এসছে, কিন্তু তোমার বাড়ির টিভিটা কিন্তু এই স্টেবিলাইজারের পরে কানেক্ট আছে, তার মানে টিভিটার কোনো ক্ষতি হবে না। কথাটা বোঝা গেল তো? ও একটা জায়গায় ভোল্টেজটাকে ফিক্সড করে রাখে, এইটাই ও মেন কাজ করে, আর কিছু না। তো ভোল্টেজটাকে স্টেবল ভোল্টেজ দেয়, স্টেবিলাইজার মানে স্টেবল ভোল্টেজ দেয়। এবার তুমি ধরো আহ, এইবার কি বলবো, এরকম কি কোনোদিনও দেখেছো কি যে ভোল্টেজটা তুমি, নজিবুর আমাকে বলো, যে কমে গেল তুমি কি করে বোঝো যে ভোল্টেজটা কমে গেল? তুমি বোঝো কি করে? মানে তখন আমাদের বাড়ি মানে মোটর হ্যাঁ, আছে, যখন আবার চালাই যখন তখন জল ওঠে না, হ্যাঁ। স্টেবিলাইজার স্টেটটা যখন ইনক্রিজ করে দিই তখন কত আবার তখন ঠিক ওঠে? কত চলে। কত 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 আছে রেটিং ওখানে? হ্যাঁ কত কত রেটিং আছে? ভোল্টেজের কত কত রেটিং আছে? ওখানে স্যার ওয়ান 100 আছে, 110 করে বুঝতে পেরেছি। 200 পর্যন্ত। 200 পর্যন্ত, তাই তো? 200 আর পর্যন্ত আছে তো? সিআরআই আমাদের 200-র উপর লাগেই, 220 না হলে 200 না হলে জল ওঠে না। হ্যাঁ, তো লাগবেই। দেখো আমি তোমাকে একটা কথা বলি, এই কনসেপ্টটা এই কনসেপ্টটা হচ্ছে জেনার ডায়োডের কনসেপ্ট। জেনার ডায়োডটা কিছুটা না পড়লে বুঝতে পারবে না। তার মানে আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি, আমাদের বাড়িতে যতগুলো অ্যাপ্লায়েন্সেস আছে প্রত্যেক জনেরই কিন্তু 220 করে ভোল্টেজ দরকার। ঠিক আছে, কিছু কিছু ডিভাইস আছে যার একটু কম দরকার। সো এই জায়গাটা তোমাকে বুঝতে হবে যে ভোল্টেজকে আমরা এইভাবে বাড়াতে পারি না। তোমাকে ওখানে কতগুলো আউটপুট, ওরা ওরা একটা ভেতরে ডিভাইস বানিয়েছে যে একটা, এই ডিভাইসটা 110 আউটপুট দেয়। সেটা কিভাবে বানিয়েছে সেটা এখন আমি বলছি না। এই ডিভাইসটা 110 আউটপুট দেয়। ঠিক আছে, আরেকটা ডিভাইস আমি লাগিয়েছি যে ডিভাইসটা 150 আউটপুট দেয়। আরেকটা ছোট ডিভাইস লাগিয়েছি যে ডিভাইসটা 200 দেয়। আরেকটা লাগিয়েছি 220 দেয়। এরকম 4টে ডিভাইস লাগিয়েছে। এবার তুমি কি করছো, তুমি যখন স্টেপ আপ করছো ভোল্টেজটাকে, তখন টক করে কাটাটা এখানে চলে গেল 150 দিচ্ছে, আবার সরি ডাউন করছো, এখানে চলে গেল 110 দিচ্ছে, আবার এখান থেকে এখানে আসছো 150 দিচ্ছে, আবার এখান থেকে এখানে
220 দিচ্ছে। এবার সেটা আমরা অটো ট্রান্সফরমার দিয়েও করতে পারি। সেটা আমরা কি দিয়ে করতে পারি? অটো ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমার বলে একটা জিনিস থাকে, যে ভ্যারিয়েবল আউটপুট দেয়। অটো মানে আমরা এটাকে ভ্যারিয়েবল করতে পারি, যে তোমাকে ভ্যারিয়েবল আউটপুট দেবে। এইবার ডিপেন্ড করছে আমরা কি দিয়ে বানাবো জিনিসটাকে, ঠিক আছে? তুমি যদি ভালো কনফিগারেশন চাও তাহলে মানে কি বলবো আমি তোমাকে, এটা পুরোটাই তুমি কেমন ধরনের স্টেবিলাইজার চাইছো তার উপর ডিপেন্ড করছে। অনেক কিছু দিয়ে হতে পারে, অটো ট্রান্সফরমার দিয়ে হতে পারে, আবার জেনার ডায়োড দিয়ে হতে পারে, ঠিক আছে? তো স্টেবিলাইজার কনসেপ্ট যদি কোনোদিন সময় হয় বলো যে কি করে অ্যাকচুয়ালি হয়। আমরা একটা ভ্যালুতে ফিক্সড করি, ভোল্টেজটাকে ওইভাবে ডাইরেক্ট আপ করা পসিবল নয়। অটো ট্রান্সফরমারে পসিবল, কিন্তু অটো ট্রান্সফরমারে আবার ওইটুক জায়গায় ওটাকে অ্যাকোয়ার করা অনেক চাপের ব্যাপার। তো যাই হোক, এইটুক মনে রাখবে যে আমরা যদি ভোল্টেজ স্টেবিলাইজারকে 220-তে ফিক্সড রাখি, এবার কোনো কারণে যদি ভোল্টেজ 230 বা 240 হয়ে যায়, কিন্তু আউটপুটে মানে স্টেবিলাইজারের আউটপুটে যে ডিভাইসটা থাকবে সেটা ফুল সেফ আছে, কোনো ইস্যু নেই। ওকে ওকে, এইবার দেখো, তাহলে এবার চলো এবার ডিসি মোটরটা একটু বলবো। ডিসি মোটর, সরি মোটর না, অ্যাকচুয়ালি মেশিন। ডিসি মেশিন, দেখো মেশিন আর ডিসি মেশিন বলতে মোটর জেনারেটর ট্রান্সফরমার আর কিছু করতে হবে না। আর কি পড়বে, এটাই এনাফ, ঠিক আছে? এবার আমরা কোশ্চেন দেখবো, ব্যাস। তোমাদের কি আছে বলো তো, ভালো জিলেটের জন্য এটা পড়াচ্ছি, ভালো ভালো করে। জিলেটের জন্য শুধু কনসেপ্টটুকু চেয়েছে, ফর থিওরিটিক্যাল কনসেপ্ট। দাঁড়াও আমি একটা কোশ্চেন তোমাদের বলছি, 1 মিনিট দাঁড়াও। একটা কোশ্চেন দিয়েছে, চলো একটা কোশ্চেন প্র্যাকটিস করি। বলেছে এ 100 kVA, এ 100 kVA একটা ম্যাথস দিয়েছে এখান থেকে।
না 10 কেভিএ, 10 কেভিএ এত ভোল্ট 50 হার্জ সিঙ্গল ফেজ ট্রান্সফরমার has 100 turns. On the secondary winding. The number of turns on its primary winding is দিয়ে চারটে অপশন দিয়েছে 5550 275 2750 5500। বলো দেখো এখানে আগে এই যে 10 কেভিএ, দিস ইজ আ রেটিং অফ এ ট্রান্সফরমার, তার মানে কেভিএ ট্রান্সফরমার রেটিং অলওয়েজ আমরা কেভিএ তে লিখি। তার মানে এই যে প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েলের যে পাওয়ারটা, এই যে P1 ইকুয়াল টু P2 বললাম, তার মানে এটা কিন্তু এদের ইউনিট অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট ওয়াট, কিন্তু ট্রান্সফরমার রেটিং অ্যাকচুয়ালি P1 P2 তে হয় না, এটা হয় হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার S1 S2। এই অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়ালস টু কিন্তু V1 I1 V2 I2, মানে যে জিনিসটা আমি P1 P2 দিয়ে বোঝালাম ওটাই S1 S2। এই অ্যাপারেন্ট পাওয়ারের ইউনিট হচ্ছে কেভিএ। তার মানে তোমাকে এখানে কি দিয়েছে দেখো 10 কেভিএ, তার মানে দুদিকের পাওয়ারই বলে দিয়েছে, দুদিকের পাওয়ারই তোমাকে বলে দিয়েছে। তো ট্রান্সফরমার রেটিং, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, আমি বলতে ভুলে গেছি যে ট্রান্সফরমার রেটিং আমরা কি দিয়ে লিখি, কেভিএ রেটিং লিখি না ওয়াটেজ রেটিং লিখি না ভার লিখি না নান অফ দিস লিখি। তাহলে আমরা কি বলবো, কেভিএ রেটিং এ আমরা ট্রান্সফরমারকে লিখি। বোঝা গেল তো? কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। ট্রান্সফরমারকে আমরা কেভিএ রেটিং এ লিখি, একদম ভালো মতো বুঝে নাও ব্যাপারটা। ট্রান্সফরমারকে আমরা কেভিএ রেটিং এ লিখি, না ওয়াটেজ না ভার। তাহলে ওয়াটেজ কার ইউনিট? ওয়াট পাওয়ার স্যার, অ্যাক্টিভ পাওয়ার, ঠিক আছে, যেটাকে পি দিয়ে লেখা হয়, অ্যাক্টিভ পাওয়ার যেটাকে পি দিয়ে লেখা হয়। কি বললাম বুঝলে? এটা অ্যাক্টিভ পাওয়ার, হ্যাঁ স্যার। কিউটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, আর ভারটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। এই হচ্ছে ব্যাপার। তো এবার এখানে তোমাকে দিয়েছে পাওয়ার রেটিংটা দিয়ে দিয়েছে ট্রান্সফরমারের। এইটা কি বলতো নজিবুর, এই দুটো কি এখানে এত বাই এত ভোল্টেজ দেওয়া আছে, মানে এটা কি দিয়েছে? দেখো তুমি এখানকার পাওয়ার প্রাইমারি ইএমএফ হচ্ছে ইএমএফ। এক্স্যাক্টলি, তার মানে E1 E2 দেয়া আছে, ঠিক আছে তো? তার মানে এখানকার এখানকার পাওয়ার দেয়া আছে S1 ইকুয়াল টু, এখানকার পাওয়ার S2 ইকুয়াল টু দেয়া আছে 10 কেভিএ, কিলো ভোল্ট, মানে আমি এটাকে যদি নর্মাল ভোল্টে করি তাহলে 1000 দিয়ে গুণ করব, 1000 ভোল্ট অ্যাম্পিয়ার পাওয়ার পেয়ে গেলে। তোমাকে ভোল্টেজ দেয়া আছে প্রাইমারি আর সেকেন্ডারি, তাহলে এখানকার ভোল্টেজ কত 1100, এখানকার ভোল্টেজ কত 400,
তাহলে এটা কি স্টেপ আপ না স্টেপ ডাউন ট্রান্সফরমার? স্টেপ ডাউন তো sir। Step down. এক্স্যাক্টলি। এবার বলছে ট্রান্সফরমার হ্যাজ এ 100 টার্নস অন দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং। সেকেন্ডারি ওয়াইন্ডিং এ এই যে এখানে এটা এটা আছে 100 টার্নস, তার মানে এটা কি দেওয়া আছে, N2 দেওয়া আছে। দ্য নাম্বার অফ টার্নস অন ইটস প্রাইমারি ওয়াইন্ডিং ইজ, তার মানে তোমাকে N1 বের করতে বলেছে। তাহলে আমরা এখনই ইএমএফ ইকুয়েশনটা কি দেখলাম বলো তো, বলো। এটা স্যার বেশি হবে তো প্রাইমারিতে টানটা। এক্স্যাক্টলি, চান্সটা অবশ্যই বেশি হবে এখানকার তুলনায়। তাহলে আমাকে এটা আগে বলো, এখানকার ইএমএফ ইকুয়েশনটা কি ছিল এখন যেটা লেখালাম? 4.44 ইন্টু এফ ইন্টু ফাই এম ইন্টু N1 ছিল তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ইন্টু N2। এবার ভালো করে দেখো, এইখান থেকে আমরা যদি এই দুটো ইকুয়েশনকে উপর নিচে লিখি, তাহলে আমরা E1/E2 ইকুয়ালস টু N1/N2 লিখতে পারি। হ্যাঁ স্যার লিখতে পারি। লিখতে পারি। আমরা আবার আরেকটা জিনিস জানি যে এই S1 ইকুয়াল টু S2, এটাই তো পাওয়ার। তাহলে এটাকেই আবার লেখা যায় V1I1 V2I2। অ্যাকচুয়ালি আমি প্রথমে অ্যাক্টিভ পাওয়ার দিয়ে বুঝিয়েছিলাম, কিন্তু এটা অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে বোঝাতে হবে। এটা S1 মানেই হচ্ছে V1I1, ঠিক আছে, এসটাই হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আবার আমরা কি বলতে পারি দেখো, এটাকে দাঁড়াও, ভি, দাঁড়াও, এটা ভি না লিখে এই জায়গাটায় তো ইও, এটা তো এই কয়েলের পাওয়ার, এই কয়েলটার পাওয়ার। তাহলে এই কয়েলটার ভোল্টেজ আর এই কয়েলের কারেন্ট, তাহলে এই কয়েলটার ভোল্টেজ কি E1 আর I1 তো, আর এই কয়েলের ভোল্টেজ হ্যাঁ স্যার। E2 আর I2। E2 I2। তাহলে E1/E2 ইকুয়াল টু I2/I1 বলা যায় তো? হ্যাঁ স্যার অবশ্যই। বলো নজিবুর, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এইখানে কি আমরা লিখতে পারি দেখো তো, I2/I1 লিখতে পারি, এটা ইকুয়াল টু I2/I1 লেখা যায় বলো? যদি লেখা হ্যাঁ যায়, স্যার লেখা যায়। যদি লেখা যায় দেখো তো, তাহলে আমরা সিম্পলি লিখতে পারি N1/N2 ইকুয়ালস টু I2/I1। কিন্তু কারেন্টের ভ্যালুগুলো কি আমরা জানি এখন? আমরা কি জানি? শুধু পাওয়ার আর ভোল্টেজ। তাহলে কারেন্টের ভ্যালুগুলো জানি না। কারেন্ট দিয়েও অঙ্কটা করা যাবে, বা শুধু এই কনসেপ্টটা দিয়েও করা যাবে। দেখো কিভাবে, দুটো দিয়েই করাচ্ছি। তাহলে E1 কত দেয়া আছে বলো? E1 কত দেয়া আছে নজিবুর বলো? প্রাইমারি সাইড ভোল্টেজ কত বলেছে? প্রাইমারি স্যার উপরে 1100। 1100। সেকেন্ডারি সাইড কত বলেছে? 400। 440। হ্যাঁ, 400, এই যে 400। এইবার নাম্বার অফ টার্নস কার দিয়েছে, N1 না N2? স্যার N2 দেওয়া ছিল স্যার। কত? N2 দিয়েছে স্যার। 100। 100 ছিল। 100 তার মানে 100 স্যার। 100। তাহলে এবার N1 বলতে পারবো? হ্যাঁ স্যার। কত হবে এটা বলো, এটা ভাগ করলে কত হচ্ছে? 275 আসবে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, দেখো 2 দিয়ে করলে কত হচ্ছে, এটা 2 দিয়ে করলে 275 হবে স্যার। হ্যাঁ 275, দিস ইজ আওয়ার আনসার। এটা হচ্ছে নাম্বার অফ টার্ন, তার মানে এই আনসারটা, এই যে এটা। তাহলে বলো আগে তোমরা কি অঙ্কটা বুঝতে পারলে, মানে প্রসেসটা কি হবে?
অঙ্কটা সবাই একটু লিখে নাও তো ঝটপট। কারণ এই ভিডিওগুলো তোমরা কবে দেখবে ভগবান জানে। হয়ে গেছে তাহলে। হয়ে গেছে তো? তা অঙ্কটা কি করে সলভ করলাম বুঝে গেছো। এবার এই রিলেশনটা আমি কেন বের করলাম, I2/I1। যদি তোমাদেরকে বলে দিত, বলো তো প্রাইমারি কারেন্ট কত হবে, I1 কত আর I2 কত বলতে পারবে? দেখো I1 ইকুয়াল টু আমি কি লিখতে পারি S1/V1, S2/V2। S2 কি, এসটা কি পাওয়ার, তো পাওয়ার ইকুয়াল টু V1 ইন্টু I1, আবার এই পাওয়ার ইকুয়াল টু V2 ইন্টু I2। তাহলে বড় I1 ইকুয়াল টু কি এটা লেখা যায়? টেল মি। হ্যাঁ তাহলে তাহলে প্রাইমারি সাইডের পাওয়ার আমরা জানি 1100, ভোল্টেজ আমরা জানি, ও সরি পাওয়ার তো 10 কেভিএ ছিল না, 10 ইন্টু 1000, আর ভোল্টেজ আমরা জানি 1100। তাহলে 100/11। তাহলে আনসার কত হলো? আনসার আসছে হচ্ছে 100/11। দিস ইজ আ কারেন্ট। তাহলে 100/11 মানে 9.09, তাই না? দাঁড়াও এবার দেখে নিই। 100/11 মানে 9.09। এগুলো আমি সব মুখস্থ করেছিলাম আগে, যে কোনো অড নাম্বার ডিভাইডেশন করলে কত হয় সব। এটা কত হচ্ছে, ওপরে 25,000। 1000 ডিভাইডেড বাই ভোল্টেজ 400, কি করে 25 হয়? ঠিক, 4×25=100। গুড বয়। তাহলে কি করে আমরা কারেন্ট বের করব বোঝা গেল সবার? হ্যাঁ মনে রাখবে, এই দেখো, অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়ালস টু অ্যাক্টিভ পাওয়ার প্লাস রিয়াক্টিভ পাওয়ার। ঠিক আছে, অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়ালস টু অ্যাক্টিভ পাওয়ার প্লাস রিয়াক্টিভ পাওয়ার। এই অ্যাক্টিভ পাওয়ারকে লেখা হয় VI cos phi দিয়ে, রিয়াক্টিভ পাওয়ারকে লেখা হয় VI sin phi দিয়ে, অ্যাপারেন্ট পাওয়ারকে লেখা হয় V ইন্টু I দিয়ে। তাহলে আমাদের ট্রান্সফরমারে সবসময় অ্যাপারেন্ট পাওয়ার ইউজ করা হয়, যার ইউনিট হচ্ছে ভার, VAR। রিয়াক্টিভ পাওয়ারের ইউনিট হচ্ছে সরি স্যার, যার ইউনিট হচ্ছে, এটা হচ্ছে কেভিএ, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার বা ভোল্ট অ্যাম্পিয়ার বলতে পারো। এটার ইউনিট হচ্ছে ভার, VAR, ভার। আর এর ইউনিট হচ্ছে ওয়াট। ঠিক আছে, এই হচ্ছে রিলেশন। এবার এই যে এখানে এই রিলেশনটা প্লাস অ্যাকচুয়ালি নয়, এটা হচ্ছে স্কয়ারের প্লাস, স্কয়ারের প্লাস। তার মানে আমরা কি বলতে পারি, অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়ালস টু √P² প্লাস Q²। তার মানে পাওয়ার, এই তিনটে পাওয়ারের মধ্যে রিলেশন কি, সমকোণী ত্রিভুজের রিলেশন। দিস ইজ কল্ড পাওয়ার ট্রায়াঙ্গেল, দিস ইজ কল্ড পাওয়ার ট্রায়াঙ্গেল। তার মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তার মানে এই তিনটে কম্পোনেন্ট যদি এটা হয়, তাহলে এখান থেকেই তো এই ইকুয়েশনটা আমরা লিখতে পারি, তাই তো? আচ্ছা তাহলে পাওয়ার তিন রকমের, অ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার আর রিয়াক্টিভ পাওয়ার। আমি লিখে দিচ্ছি এখানে আবার। অ্যাক্টিভ পাওয়ার, রিয়াক্টিভ পাওয়ার, আর হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার।
or complex power. ঠিক আছে, তাহলে ভালো করে বোঝো যে আমরা তাহলে তোমাদের যদি বলা হয় যে ট্রান্সফর্মার রেটিং এ কি ইউজ করা হয়, বলবো আমরা অ্যাপারেন্ট পাওয়ার। তার ইউনিট কি কি বলবো? কেভিএ। আর কোনো কিছু জানার আছে বলো এখান থেকে? ওকে, বলো আর কার কি জানার আছে? তাহলে ক্লিয়ার হয়েছে। চলো, এরকম ধরনেরই কোশ্চেন আসবে, এটা ম্যাক্সিমাম আমি কোশ্চেন বললাম। আর কি করাবে? আজকে আজকে ভাবছি আর কিছু পড়াবো না, কারণ হ্যাঁ, মানে স্যার একটা থেকে ক্লাস আছে। না আজকে ওই জন্য আমি না, তাছাড়াও আমিও ছেড়ে দিব, তার কারণ আমারও একটু কাজ আছে আজকে। সো ট্রান্সফরমার সম্বন্ধে কি কনসেপ্ট ক্লিয়ার হলো তো আগে বলো? এই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ হ্যাঁ তাহলে পুরোটা বুঝতে হবে। একদম এই ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা আরেকটু দেখো, ঠিক আছে? আমাদের এটা কোর পেপার, কোর পেপার। সো এই কোর পেপার থেকে আমাদের এই ইলেকট্রিক্যাল টেকনোলজি, মানে তুমি বলতে পারো ইলেকট্রিক্যাল এটা কোর পেপার। তো এখান থেকে কিন্তু এটা প্রচুর জটিল জিনিস, আমি যতটা পেরেছি ইজিয়ার ভাবে বুঝিয়েছি। বাকিটা তোমরা আরেকবার ভিডিওটা দেখলে আরো বুঝে যাবে। ওকে, চলো আমি